সায়েন্স নিয়ে পড়া মানে হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার। মাত্র ডাক্তারি পড়েই জীবনে সফল হওয়া যায় তেমনটা নয়। আমি দেখেছি অফলাইন ব্যাচে যখন 50টা স্টুডেন্ট ক্লাস 11-এ ভর্তি হয়, তাদেরকে জিজ্ঞেস করলে যে তোদের জীবনের স্বপ্ন কি, 45 জনই বলে ডাক্তার। আমিও যখন ছোট ছিলাম জানতাম না যে বিভিন্ন ধরনের আরো রাস্তা আছে। গ্রামের ছেলে মেয়েদের সাকসেসের হারটা কলকাতা ছেলে মেয়েদের থেকে কিছু অন্তত কম। এই রসদ থাকার ফলে আর একটা সমস্যাও হয়, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। কোনটা ছেড়ে কোনটা পড়বো, এখন পথ নির্দেশক বা গাইডেন্সটা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। বিষয়টা ওয়েলকাম টু এসওই বাংলা। তোমার সাথে আমার দাদা ভাইয়ের সম্পর্ক দীর্ঘ পরিচয়। আমার যে কাজ এসওই বাংলাতে যেটা করি সেটা তুমি সবসময় ইনডাইরেক্টলি অ্যাপ্রিসিয়েট করো, পজিটিভ মোটিভেশন দাও বা কিছু পজিটিভ আইডিয়া দাও। আজকে প্রথমবার তুমি এসওই বাংলার ক্যামেরার সামনে, তার মানে তুমি এবার হয়তো ইনডাইরেক্টলি থেকে ডাইরেক্টলি যুক্ত হতে চলেছো। তো তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কিভাবে এসওই বাংলাতে যুক্ত হবে, এই সম্পর্কে তো আমি সবটা জানি। আমি একটু বলবো যে এই সবটা তুমি একটু আমার ছাত্রছাত্রীদের অর্থাৎ বাংলার সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলো। একদম, আমি একদম শুরু থেকেই শুরু করছি। একদম, আমার বাড়ি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। একদম, উচ্চ মাধ্যমিক পাশ করেছি 2010-এ। সেই বছরই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আরজিকর মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে ঢুকি। মানে তখন জয়েন্ট এন্ট্রান্স হতো, মানে নিট ইউজি হতো না, ইউজিটা ছিল না। আচ্ছা আচ্ছা। এরপর 2016 সালে তখন হাউসটাফশিপ। আচ্ছা। এরপর কোচিং নিয়েছি নিট পিজির জন্য এবং তার প্রিপেয়ার করেছি। সেই 2019-এ গিয়ে 2018-তে আচ্ছা মেদিনীপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি এমএস জেনারেল সার্জারি পড়ার জন্য। আচ্ছা। এরপর এসআরশিপ করেছি 1 বছর জেনারেল সার্জারিতে। আচ্ছা। দার্জিলিংয়ে পোস্টিং ছিল। আরে বাস। আর তারপর এখন আছি এসএসকেএম মানে পিজি হসপিটালের নিউরো সার্জারিতে। আচ্ছা। সেখানে এমসিএইচ করছি, সেকেন্ড ইয়ার পিডিটি। আচ্ছা, মানে পোস্ট ডক্টরেট ট্রেনিং। আচ্ছা। মানে বেসিক্যালি এখান থেকে 4টে বিষয় উঠে আসছে। প্রথম বিষয় হচ্ছে তোমার নাম বিস্ময় মণ্ডল। দ্বিতীয়টা যেটা হচ্ছে যে তুমি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল মানে নদিয়া থেকে বিলং করছো, মফস্বল শহর, কলকাতা একেবারেই নয়। তৃতীয় যেটা হচ্ছে তুমি প্রফেশন তোমার ডাক্তার। এবং চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই স্বল্প জীবনে বা স্বল্প কেরিয়ার জীবনে তুমি কিন্তু পুরো পশ্চিমবঙ্গটাই ঘুরে ফেলেছো, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর সবটাই ঘুরে ফেলেছো। হ্যাঁ, মোটামুটি একেবারেই। তো তোমার স্টুডেন্ট জীবনের একটা অভিজ্ঞতা আছে, ডাক্তারি জীবনে আসার পর একটা অভিজ্ঞতা আছে। এই সবটা মিলিয়েই আজকে কিছু বক্তব্য তুমি একটু আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করবে। আশা করি ওদের আগামীতে এটা কাজে লাগবে। তো প্রথম যেটা তোমার বলার সেটা হচ্ছে যে আমি দেখেছি অফলাইন ব্যাচে যখন 50টা স্টুডেন্ট ক্লাস 11-এ ভর্তি হয়, পড়তে আসে, তাদেরকে জিজ্ঞেস করলে যে তোদের জীবনের স্বপ্ন কি, 45 জনই বলে ডাক্তার। ডাক্তার এই যে 45 জন বলছে, আর আদৌ যে নিট ক্র্যাক করে ডাক্তার হচ্ছে, এই রেশিওটা খুবই ডিফারেন্স। মানে 45-এর মধ্যে হয়তো 5। তো এই জায়গাটাতে আমার মনে হয় কি সমস্যা তোমার? আমার মনে হয় যে ছাত্রছাত্রীরা বা আমিও যখন ছোট ছিলাম জানতাম না যে বিভিন্ন ধরনের আরো রাস্তা আছে, যেখানে গিয়ে যে একমাত্র ডাক্তারি পড়েই জীবনে সফল হওয়া যায় তেমনটা নয়। আর যে রাস্তায় হাঁটলে অলরেডি নোন পাথ, যে এখানে আমি সাকসেসটা পাবো, আচ্ছা, যেটা সমাজ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, একেবারে সবাই সেই পথেই চলতে যায়। আচ্ছা। যেমন তুমি তো ডাক্তারি করনি, কিন্তু তুমি নিজে এসওই বাংলা এখন পশ্চিমবঙ্গের সবাই জানে। সেই ব্যাপারগুলো আমার মনে হয় এটার জন্য দায়ী, যে শুধু ডাক্তারি করলেই যে জীবনে খুব ভালো হবে। তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে ডাক্তারি একটা নোবেল প্রফেশন অবভিয়াসলি, এবং প্রত্যেক মানুষ তাকে রেসপেক্ট করে। হ্যাঁ, প্রত্যেক মানুষ এই প্রফেশনটাকে রেসপেক্ট করে। সেই জন্য কি হয় যে স্রোতের অনুকূলে চলার একটা অভ্যাস, যার ফলেই সবাই ডাক্তার ডাক্তার ডাক্তার। মানে সায়েন্স নিয়ে পড়া মানে হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার। মানে আরো যে জায়গাগুলো এক্সপ্লোর করা যায় সেইটা সম্পর্কে আইডিয়াটা কম আছে তুমি বলতে। সেইগুলো আমাদের মফস্বল শহরে সেই ধারণাটা আমার মনে হয় যে অতটাও তৈরি না, যে বা আমরা জানিও না আর কিভাবে পড়লে বিভিন্ন জায়গাতে এক্সেল করা যায় জীবনে। বুঝতে পেরেছি। আর এমনিও ডাক্তারি সম্পর্কে বলতে গেলে সেটা তো যেমন নোবেল প্রফেশন, সেই রকম একটা মানুষের শরীরের উপর তার যে সমস্যাগুলো হচ্ছে সেইটার সমাধান করা, একেবারেই তা সেটার ভগবানের কাছাকাছি
একটা কাজ। একদম। তো সেটার জন্য তো আগ্রহ থাকবেই, কিন্তু কে কোন দিকে যাবে সেটা তার ইন্টারনালি মানে তাকে মনে হয় একটু ঝাঁকানোটা দরকার, আর এক্স্যাক্টলি জানাও দরকার যে কোন কোন দিকে যাওয়া যায়, কোন কোন রাস্তা আছে এটা জানতেই হবে। একেবারে। তো তোমার কি মনে হয়, তুমি একজন ডাক্তার, তুমি জীবনে ডাক্তারই হতে চেয়েছিলে? আমি জীবনে সত্যি কথা বলতে গেলে আমি যখন ক্লাস 11-12 পড়তাম তো একজনের বাড়িতে টিউশন পড়তে যেতাম। আচ্ছা। তা টিউশন পড়তে যেতাম, স্যারের বাড়িতে ছোট্ট ঘর, উল্টো দিকেই ছিল ডিএম বাংলো। তা স্যারের বাড়িতে প্রায়ই কারেন্ট অফ হয়ে যেত, আমাদের কৃষ্ণনগরের একদম পেরিফেরির দিকে আর কি। তা সেখানে গিয়ে দেখতাম যে স্যারের উল্টো দিকের বাড়িতে মানে ডিএম বাংলোর গেটে অবধি সবসময় লাইট জ্বলতো। আচ্ছা। তাই এইটা দেখে আমার মনে হতো যে ডিএম মানে আইএস আইপিএস তো বিরাট ব্যাপার। আচ্ছা। তা আমিও সেই রকম হব। তারপরে জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়ে গেলাম, তো ডাক্তারি পড়তে ঢুকে গেলাম। পরে সেইটাকে নিয়ে এক্সপ্লোর করা হয়নি, বা এখন আমার ব্যক্তিগতভাবে এই নিউরো সার্জারি করে বিন্দুমাত্র কোনো আফসোস নেই। আচ্ছা, এটা বলবো না, কিন্তু ওই আর কি, ওইভাবেই আর কি। ওইভাবেই তোমার ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে একেবারে যে যেভাবে সামনে এগিয়েছে, যেভাবে স্টেপগুলো এগিয়েছে তুমিও সেভাবেই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়েছো। তো যেটা বলার সেটা হচ্ছে যে ছেলে মেয়েরা, ধরো একজন কেউ অঙ্ক খুব ভালো পারে, কিন্তু তার বাড়ি থেকে একটা প্রেশার যে তাকে মেডিকেল পড়তে হবে, বা সেও চাইছে যে অঙ্ক ভালো পারি তো কি হয়েছে, এখানে কোনো ভালো সেক্টর নেই, মেডিকেলটা পড়ি তাহলে ডাক্তার হতে পারলে অনেক সম্মান, অনেক সেক্টর। তো এই জায়গাটাতে তুমি কি বলবে যে স্টুডেন্টদের কোন পাথটা চুজ করা উচিত, মানে অঙ্কটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত নাকি ডাক্তারি পড়া উচিত? এখানে দুটো কথা বলার আছে। এক, সে কি সত্যিই জানে যে এই জিনিসটা ভালোবাসে, একেবারে, বা তখন হয়তো তাৎক্ষণিকভাবে তার মনে হচ্ছে যে আমি অঙ্কটাকে কয়েকদিন করে বা এই জিনিসটা নিয়ে আমি জীবনে এক্সেল করতে পারি। যদি এই রকম হয় তাহলে আমি বলবো যে 4-5টা দেখে মার্কেট সার্ভে কোট আনকোট বলছে সেইটা করে তারপরে এগোনো উচিত। একদম, মানে সময় উপযোগী যেটা সেটাকে নিয়ে এগোনো উচিত। আর যদি এই সিচুয়েশন দাঁড়ায় যে সে সত্যি অঙ্ক ব্যাপারটাকে ভালোবাসে এবং প্রাণপণ সারাক্ষণ পাগলের মতো অন্য কিছু ভাবে না, একেবারে, তাহলে তার অন্য কিছু পড়া মানে পাপ। একেবারেই একেবারেই এই জায়গাটা আমি বলছিলাম যে ডাক্তার হতে গেলে কিন্তু প্যাশনের ডাক্তার হতে হবে, মানে প্যাশনটা যদি ভিতর থেকে না আসে তাহলে ডাক্তার হয়ে আমার মনে হয় না কোনো কিছু হয়েই লাভ নেই, খুব একটা। হ্যাঁ, কোনো প্রফেশনে গিয়েই লাভ নেই, প্যাশনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যেটা বলতে চাই, তুমি তো প্রান্তিক অঞ্চল, মফস্বল শহর হলেও নদিয়া জায়গাটা তো প্রান্তিক আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, মানে এখন এই মুহূর্তে তোমার তো যাতায়াত আছে বা স্টুডেন্টদের সাথে তোমার কম বেশি কথাবার্তা হয়, মানে প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা ধরো এখন তো সাপোর্ট পাচ্ছে অনলাইন মিডিয়া এসে বা অনলাইনের যুগে, ছেলে মেয়ে কিন্তু রসদটা পাচ্ছে, মানে অনেক অনলাইন ইনস্টিটিউশন আছে যারা কম টাকাতে কিন্তু নিট বা এই জন্য প্রিপারেশন দিচ্ছে, কিন্তু তারপরও গ্রামের ছেলে মেয়েদের সাকসেসের হারটা কলকাতা ছেলে মেয়েদের থেকে কিছু অন্তত কম, মানে সেটা কেন, আমার কি কারণ? যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমাদের মফস্বল শহরে বা কৃষ্ণনগরে প্রপার গাইডেন্সের খুব অভাব। আচ্ছা। তা আর যে রসদ এখন আজকালকার দিনে তো তুমি যেটা বললে সব জায়গাতেই অ্যাভেলেবেল, কিন্তু একটা পথ নির্দেশক যদি সব সময় গাইড করা, একটা সব সময় গাইড করবে, সব সময় করতে হবে, বা কিভাবে করলে আরো ভালো হয়, বা যে আগে এই প্রবলেমটা ফেস করেছে সেই রকম লোকের সঙ্গে কথা বলা। কলকাতায় এরকম অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি, মেডিকেল কলেজের সংখ্যাও দেখো কলকাতায় যতগুলো আছে, টিচারও অনেক বেশি, চাইলে আরো আমার বন্ধু তার বন্ধু এইভাবে বা প্রতিবেশী কারোর সঙ্গে কথা বলে এগিয়ে যাওয়া যায়, কিন্তু মফস্বলে সেই সংখ্যাটা অনেক কম। মানে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যতই অনলাইনে যাই, যতই আমাদের কাছে রসদ থাকুক, তারপরও একটা টিচার মানে একদম সামনাসামনি যে গাইডেন্সটা, যে পিছন থেকে পুশ করা, গাইড করা, এইটা খুব দরকার, মানে এইটা খুব প্রয়োজনীয়তা, এবং এটার অভাবই বোধহয় প্রান্তিক অঞ্চলগুলোতে হচ্ছে। এইটা অবশ্যই। আর এই এত বেশি যে রসদ, এই রসদ থাকার ফলে আরেকটা সমস্যাও হয়, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। আমাদের সময় এতগুলো বই ছিল না, মানে আমাদের সময় মানে 2010-এ আমি যখন জয়েন্ট দিয়েছি, তা শুধু বই ছিল আর কিছু স্টাডি মেটেরিয়াল, কয়েকটা বই বেরোতো, সেইগুলোই আমরা পড়তাম। এখন তার কাছে প্রচুর রকমের ইনফরমেশান, গুগল আছে, সব কিছু আছে,
কোনটা ছেড়ে কোনটা পড়বো, এখন পথ নির্দেশক বা গাইডেন্সটা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। একেবারে নেক্সট যেটাতে আমি ঢুকবো একটুখানি, সেটা হচ্ছে যে আমরা সবসময় দুটো বিষয় নিয়ে চর্চা করি। এক হচ্ছে তার ট্যালেন্ট, সে কতটা ট্যালেন্টেড, দুই হচ্ছে তার পরিশ্রম। তোমার দৃষ্টিভঙ্গিতে বা তোমার দিক থেকে এই দুটো জিনিসকে তুমি কিভাবে দেখছো, যে কোনটা ইম্পর্টেন্ট? ট্যালেন্ট মানে কি মেধা বা ইন্টেলিজেন্স, আইকিউ যেটা বলা হয়। এইখানে আমি একটা কথা বলবো, একটা স্টাডি হয়েছিল 1980 থেকে 1990, বেসিক্যালি 1970 থেকে 1990, এই 20 বছর ধরে এই স্টাডিটা হয়েছে। দুটো গ্রুপ অফ স্টুডেন্টসের মধ্যে করা হয়েছে। আচ্ছা, তাদেরকে কিছু প্রবলেম সলভিং কোশ্চেন্স দেওয়া হয়েছে, দুজনেই অ্যান্সার করেছে, মানে দুটো গ্রুপই অ্যান্সার করেছে। দেখা যাচ্ছে যে তাদের মার্কস মোটামুটি অ্যাভারেজ, মানে দুটো গ্রুপের মধ্যেই রেজাল্টটা বেসিক্যালি সেম। ঠিক, এরপর তাদেরকে যখন একটা গ্রুপকে বারবার করে বলা হচ্ছে যে তোমরা খুব ইন্টেলিজেন্ট, তাই এই প্রশ্নগুলো করেছো, আর একটা গ্রুপকে বলা হচ্ছে যে না, তোমরা হচ্ছে বেশি হার্ড ওয়ার্কিং, আচ্ছা, তোমাদের ইন্টেলিজেন্স আছে কিন্তু তোমরা বেশি ফোকাস করেছো হার্ড ওয়ার্কের উপর। এরপর টানা 10 থেকে 15 বছর হার্ড ওয়ার্ক বা ফলো আপ করা হয়েছে। ফলো আপ করে দেখা গেছে যাদেরকে বারবার এই কথাটাই বলা হয়েছে যে তুমি ইন্টেলিজেন্ট, তুমি বুদ্ধিমান, তারা আস্তে 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 ক্রমশ একই নাম্বারে স্টিক করেছে বা পিছিয়ে গেছে। আর যেই ছেলেগুলো হার্ড ওয়ার্কিং বা যারা নিজেকে রোজ পুশ করেছে, তারাই এক্সেল করেছে, তাদের নাম্বারটাই বেড়েছে। সুতরাং মেধা বা ইন্টেলিজেন্স এই শব্দগুলো নিয়ে ব্যক্তিগতভাবে আমার আপত্তি আছে, মানে বিজ্ঞানসম্মতভাবেও তাই। একদমই, হ্যাঁ, তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে লম্বা রেসের ঘোড়া হতে গেলে, কনসিস্টেন্সি ধরে রাখতে গেলে পরিশ্রম শেষ কথা। একেবারেই। তো তার মেধা কম থাকলেও সে নিজেকে ইমপ্রুভ করার জায়গা পাবে, সে নিজেকে পুশ করার জায়গা পাবে। একদমই তাই। তো তুমি নেক্সট যেটা বলার সেটা হচ্ছে একটা মেডিকেল স্টুডেন্ট যে মানে নিট দেবে বা নিটের পড়াশুনো করতে চাইছে, ক্লাস 11-এ ভর্তি হলো, তার মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, কিভাবে সে তার কনসিস্টেন্সি ধরে রাখবে, এটা নিয়ে যদি কিছু বলো। তাকে প্রথমেই এইটা ভেবে নিতে হবে, এটা আমার একজন সিনিয়র বলতো, সেটা অনেক পরে নিট পিজির সময় আমি এটা শিখেছি, যে সে আমাকে বলতো যে তুই যখনই ভাববি যে আমি এই বছর চান্স পাবো না, এই বছরটা এমনি দিচ্ছি, তার পরের বারটা ভালো করে দেবো, আচ্ছা, তাহলে তুই তার পরের বছরেও চান্স পাবি না। আচ্ছা, সব সময় যখন আমি নিটের বই খুলবো, যে দিনেই খুলি, আমাকে ভাবতে হবে এই বছরেই নিটে আমি র্যাঙ্ক করব, এটা আগে থেকে নিজেকে ভাবতে হবে। একদম। সেদিনকে একটা বিরাট কোহলির একটা ইন্টারভিউ দেখছিলাম, তো যখন বিরাট কোহলির মাঝে একটা খারাপ ফর্ম চলছিল না, একদম, এবার সেই সময় দেখছি যে ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কিভাবে নিজেকে বোঝাচ্ছেন এখন। তো বিরাট কোহলি বলছে যে আমি রোজ ভাবি যে অস্ট্রেলিয়ার কোনো বেস্ট বোলার আমাকে বল করছে, আচ্ছা, বা নিউজিল্যান্ডের কোনো বেস্ট বোলার বল করছে, আমি তাকে তুলে 6 মারছি। হ্যাঁ, তুলনা করছি। আমি নিজেকে বলছি যে আমি পৃথিবীর এখনো বেস্ট ব্যাটসম্যান, একেবারেই। আমার কখনোই রান আমি দেখছি স্কোর বোর্ডে 10-এর বেশি হচ্ছে না, কিন্তু রোজ আমাকে নিজে বিশ্বাস করে গেছি। এইটাতেও আর একটা স্টাডি আছে, যেখানে যদি এইটা করা যায়, মানে খাতায় যদি প্রত্যেক দিন সকালবেলা উঠে লেখা যায় তার গোল কি, অবজেক্টিভ কি আর এম কি, মানে গোল ধরে নিলাম নিট ইউজি ক্র্যাক করা, অবজেক্টিভ ধরে নিলাম যে আজকে এই কোশ্চেনগুলো আমি সলভ করব, আজকের বা এই 1 মাসের মধ্যে আমি এতটা চ্যাপ্টার লেসন প্ল্যানটা বানাবো। আর ছোট গোল যদি কিছু ভাবি, তা সেইটার মধ্যে হচ্ছে আজকে 6 ঘন্টায় আমি এইভাবে পড়বো, প্রত্যেক দিন সকালে খাতায় উঠে এই 3টে লাইন তাকে লিখতে হবে। একদম। আর এইটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বারবার হিট করবে একেবারে। এবার আমরা যে কনসিয়াস মাইন্ডে যে কাজটা করি সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের প্রতিক্রিয়া। একদম। তা আগে আমাদেরকে নিজেকে বুঝতে হবে আমি পারবো, তাহলে সে পারবে। যে অন্য কেউ, আরেকটাও যেটা সমস্যা হয় প্রিপারেশনের সময়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে না ও পেরেছে
বা ও ভালো রেজাল্ট করেছে কারণ আমিও পারবো। কারণ ওর একটা বিশেষ সুবিধা আছে, আচ্ছা। ও হয়তো বড় লোক হতে পারে, মানে আমি সাপোজ বলছি, এক্সকিউজের জায়গাটা থাকে, বা ও যে হাপে পরীক্ষা দিয়েছে সেই হাপে প্রশ্নটা সহজ ছিল, আচ্ছা, ওর যে সেন্টারে পরীক্ষা দিয়েছে সেইখানের এসিটা ভালো কাজ করছিল। যখন একটা মানুষ এই সমস্যাগুলোর কথা ভাববে, সে প্রত্যেকটা ভাবনার সাথে সাথে এক ধাপ করে পিছাচ্ছে। একেবারেই এই এক্সকিউজের কোনো জায়গা নেই, একদম। সব সময় ভাবতে হবে যে ছেলেটা পেরেছে সে তার নিজের দমে পেরেছে। একেবারে পজিটিভ থিঙ্কিংটা সব থেকে বেশি জরুরি, কনসিস্টেন্সি, পজিটিভ থিঙ্কিং, আর হচ্ছে প্ল্যান, প্রপার প্ল্যানিং একদম। মানে আমাদের তো অ্যাকচুয়ালি 3টে হাত, ডান বাম আর অজুহাত। প্রথমেই অজুহাতটাকে আমাদের কেটে দিতে হবে, এবং দ্বিতীয়ত যেটা করতে হবে তুমি বলছিলে সেটা হচ্ছে যে নিজেকে পজিটিভ রাখা। এটা আমরা নিজেরাও করি, যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা যায় আই এম দ্য বেস্ট, যেটা বিরাট কোহলির কথা বললে। তো সেই জিনিসটা ওদের প্রতিনিয়ত করতে হবে, এবং প্রপার প্ল্যান, যে আমি আই এম দ্য বেস্ট বলছি আর আমি 10 ঘন্টা ঘুমিয়ে কাটাচ্ছি, সেটা করলে ইউ আর নট বেস্ট। মানে এই জায়গাটাকে মেনটেন করাটা দরকার। আর আরেকটা জিনিস বলবো, ব্যাকলগ রাখা যাবে না। আচ্ছা, যদি অনেক সময় আমাদের হয়, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, একটা সার্ভে করেছিলাম আমি আর তুমি কিছুদিন আগে, যে অনেকগুলো পশ্চিমবঙ্গের এই 200-300 ছাত্রছাত্রী নিয়ে, তাদের যারা জয়েন্টে চান্স পেয়েছে, তো তাদের কি কি মনে হয়েছে যে কোন জায়গাটায় ঘাটতি হয়েছে বা আরো বেটার রেজাল্ট করতে পারতো, সেখানে তুমি খেয়াল করে দেখবে বেশিরভাগই বলেছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশনটা হয়েছে এই ইনফরমেশনের জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য। এবার আমি পড়তে বসলাম বিকেল 5টার সময়, আমি ভাবছি যে আর একটু ফেসবুক করে নিই বা একটু ইনস্টাগ্রাম করে নিই, তাতে আর 5:15, তারপরে 5:15 সময় মনে হলো যে একটু হেঁটে আসি 5:30, তার মানে একবারে রাউন্ড ফিগারে শুরু করলে 6টাতেই পড়ি। এইভাবে করলে কিন্তু হবে না, নিজেকে সবকিছু ছেড়ে একটাই ধ্যান রাখতে হবে যে আমাকে পারতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই, এবং অপশন নেই। আমি যেটা বিশ্বাস করি, আমার ছোটবেলায় স্কুলে এক স্যার বলেছিলেন যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়, এটা মনে রাখতে হবে যে আমার আধ ঘন্টাটা গেল মানে গেলই, ওটার আমি চাইলেও ফিরে পাবো না। এই জায়গাটা সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি আমাদেরকে যতটা হেল্প করছে ততটাই কিন্তু আমাদের ক্ষেত্রে বিপজ্জনকও। সুতরাং আমরা কতটুকু নেব আর কতটুকু নেব না, এই জায়গাটা বোঝাটা বোধহয় ওদের এটা ডিফারেন্সিয়েট করতে হবে, এইটা ডিফারেন্সিয়েট করতে। আর এখন মানুষের অ্যাটেনশন স্প্যান এত কমে যাচ্ছে যে শর্টস বা রিলস এইসবের জন্য আরো বেশি দেখছি, ওটা তো 1 মিনিটের, মনে হচ্ছে না আরো 10 মিনিট দেখি, এই করতে করতে 1 ঘন্টা স্যারের ক্লাস বোর লাগছে, একটুখানি রিলস দেখি, রিলস দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল, বুঝতেই পারলো না। আমার মনে হয় যখন এই প্রিপারেশনের সময় এই কমপ্লিট ডিস্ট্রাকশন ওইটা করতে হবে। বাড়িতে পরিবারের বন্ধুর বিয়ে, বন্ধুর জন্মদিন, সব কিছু ছেড়ে ওই প্রিপারেশনের বছরটা মনে হবে যে আমি একমাত্র তপস্যা করছি, আমার সামনে কেউ নেই। একেবারেই, মানে ছাত্র জীবন তপস্যার জীবন, এবং লেগে থাকতে জানতে হয় কাক ভোর থেকে মাঝরাত পর্যন্ত, এইটা মাথায় রাখতে হবে। তো নেক্সট আমি যেটা বলবো, সবাই অপেক্ষা করছে যে প্রশ্নের উত্তরটা শোনার জন্য। অনেকক্ষণ তো আমাদের ডিসকাশন হলো, অনেক ইনফরমেশন ওরা পেলো। লাস্ট যেটা দিয়ে আমি শেষ করতে চাইছি সেটা হচ্ছে যে তোমার কাছ থেকে তো অনেক কিছু জানলাম, ওদেরকে জানালাম, কিন্তু এক্স্যাক্টলি তুমি এসওই বাংলাতে ইন ফিউচার কি করতে চলেছো? একটা পডকাস্টই তো শেষ নয়, এরপর তুমি স্টুডেন্টদের সাথে কিভাবে থাকতে চলেছো সেটা তোমার মুখ থেকেই তুমি বলো। আমি বেসিক্যালি অনেকগুলো কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছি, তুমি সেটা জানো, এবং ইন্ডিয়ার টাফেস্ট এক্সাম, নিট ইউজি থেকে শুরু করে, মানে আমাদের সময় WBJEE ছিল, নিট পিজি, আমার মনে হয় এখনো অবধি যে পরীক্ষাগুলো দিয়েছে তার মধ্যে নিট পিজি সবচেয়ে কঠিন। তারপরে MCH এর জন্য নিট সুপার স্পেশালিটি, আচ্ছা, আর MRCS। এই পরীক্ষাগুলো দেওয়ার পর আমার মনে হয়েছে যে সব কম্পিটিটিভ পরীক্ষার পাথও এটা সেম, বেসিক ফর্মুলাটা সেম, একদম, যে কিভাবে এগোলে আমি এইটাতে এক্সেল করতে পারবো। একেবারে ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমি এখানে ওদেরকে পুরোপুরি গাইড করতে পারবো, আর সাথে সঙ্গে মেডিকেল পড়ার ছাড়াও আর কি কি রাস্তা আছে একদম সেইগুলোতেও আমি সাহায্য করতে পারবো। পরবর্তীকালেও যদি কোনো তার সমস্যা হয়, সাহায্য করতে পারবো না, সাহায্য করব অবশ্যই, একদম একদম। তো পরবর্তীকালেও মেডিকেল পড়তে ঢুকে কিছু জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে, তার প্রফেশনাল প্রবলেম, পার্সোনাল প্রবলেম, সব আমি ব্যক্তিগত স্তরে আমি সাহায্য করতে চাই।
একেবারে। তো আশা রাখছি যে তোমার হাত ধরে, তোমার যেহেতু একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে এই বিষয়ে, কম্পিটিটিভ এক্সামগুলো এই যে বেসিক ফর্মুলাটা সেম, তো আজকে যে তুমি এসএসকেএম এর নিউরো সার্জন, মানে ধরতে গেলে কলকাতার সবচেয়ে বড় হসপিটাল ভাবাই পিজিকে, তো তার নিউরো সার্জেন্ট, এবং তোমার শুধুমাত্র কেরিয়ার নয়, তোমার পড়াশুনোর জীবনেরও যে দীর্ঘ অভিজ্ঞতা, সেইগুলো আশা করি ওদের অনেক হেল্প করবে, অনেক উপকার পাবে তোমার কাছ থেকে, এবং এই গাইডেন্সটা আশা করি একটা সঠিক দিশা দিতে পারবে। আর এক্স্যাক্টলি তুমি যেটা বলছিলে যে কোনটা করব আর কোনটা করব না, এটা বোঝানো, ফাইন লাইনটা বেসিক্যালি এখন তো আমাদের একটু ম্যাচিওর হয়েছে, আমিও হয়েছি, তুমিও হয়েছো, কিন্তু আমাদের যখন ওই বয়স ছিল তখন কিন্তু তুমিও ভেবে দেখো যে আমরা অতটা গুছিয়ে ডিলিনিয়েট করতে পারতাম না, দুটো রাস্তাকে বুঝতেই পারতাম না যে কোন রাস্তায় গেলে এটা ভালো হবে বা কোন রাস্তায় গেলে আমি ভুল করছি, সেই ভুল রাস্তাটাকে আমাদেরকে ঠিক রাস্তাটা চিনিয়ে দেওয়া হবে। তো আশা করছি সেটা তোমার হাত ধরে অনেক বেটার ভাবে ওরা চিনতে পারবে। আশা রাখছি এসওই বাংলার মাধ্যমে বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট প্রপার গাইডেন্সও পাবে, শুধু পড়াশুনো না, যেটা তুমি বলছিলে গাইডেন্স একটা মেজর ফ্যাক্টর, সেটা কিন্তু আশা রাখছি পাবে আগামীতে। এবং তুমি সত্যি কথা বলতে মানে তোমার, আমি কখনো এক্সপেক্ট করিনি যে তুমি এই প্ল্যাটফর্মটাতে এত ডেডিকেটেডলি এসে কাজ করতে চাইবে। এইটা আমার আরেকটা জিনিস বলার আছে, এই প্ল্যাটফর্মে কাজ করার মেন মোটো কিন্তু এসওই বাংলার ভিশনটা, একেবারে এসওই বাংলার ভিশন এইটা নয় যে আমি মেন স্ট্র্যাটেজি হচ্ছে যে কি করে বেশি লাভজনক একটা ব্যবসা কোট আনকোট, সাধারণ গ্রাম বাংলার বা আমি যেরকম মফস্বলের ছেলে, তুমিও যেরকম মফস্বলের ছেলে, তা তারা যাতে এগিয়ে আসে এবং তারা যাতে সমানে সমানে টক্কর দেয়, একেবারেই সবার সঙ্গে মাথা উঁচু করে বাঁচে, তাদের যদি এইটা যেন কখনো না বলতে হয় যে আমি আর একটু গাইডেন্স পেলে ভালো হতো, একেবারে অজুহাত না থাকে, অজুহাতটা যেন না থাকে, একেবারে। সেই জন্য একটা এমন একটা সমাজ আমরা তৈরি করতে যাব যেখানে সবাই একসঙ্গে হাত ধরাধরি করে বাঁচবো। আমি এবং পুরো এসওই বাংলা টিম থ্যাঙ্কফুল যে আমাদের কোনো বিজনেস পলিসি নেই, কোনো রকম ভাবে নিজেদের ডেভেলপমেন্টের জায়গা নেই, এই সমস্তটা তোমাকে প্রপারলি বলার পরও তুমি এত ব্যস্ততা সামলে এই কাজটার সাথে যুক্ত হয়েছো, এইটাই হচ্ছে তোমাদের ইউএসপি, একদম এই জন্যই তোমাদেরকে ভালো লাগে আর কি। আশা রাখছি তোমরা বারবারই, তোমাকে তো আজ থেকে চিনি না, বহুদিন ধরেই চিনি, তোমার কাছে স্টুডেন্টস প্রথমে, তারপরে মার্কেটিং লাইনটা কাটা আছে, তাতে যদি কিছু হলো তো হলো, না হলে না হলো। হ্যাঁ একদম, আমি সবসময় তো ক্লাসে এটা বলি যে বাই দ্য স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড ফর দ্য স্টুডেন্ট। তো আমরা পুরোটাই স্টুডেন্টদের জন্য থাকবো। আশা রাখছি তুমিও তোমার ব্যস্ততার জীবন কাটিয়ে এসে ওদেরকে হেল্প করতে পারবে, একদম। তো আশা রাখছি আমরা বেটার কিছু করব। আর আমি একদম শেষে আমাদের এসওই বাংলার যেটা অনার, মানে এসওই বাংলা আমরা মনে করি যে আমাদের এই টি শার্টটা তো একটা অনার আমাদের কাছে, এবং আমি সেটা এটাতেই তোমার হাতে তুলে দিতে চাই যে এই টি শার্টটা তোমার গায়ে উঠুক এবং অবশ্যই তোমার বার্তাটা সবার কাছে ছড়িয়ে যাক। একদম, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ওকে, আশা রাখছি আমরা হাতে হাত ধরে দীর্ঘ পথ এগোবো।